দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্নেসা আলো। Stella featuring next level. Walton side by side fridge. আমরা আজকে আলোচনা করব বিমান বাংলাদেশের এয়ারক্রাফট সংকট নিয়ে। যখন বাংলাদেশে ফ্লাইটের এত ডিমান্ড, প্রচুর আমাদের লেবার বা ওয়ার্কাররা বাইরে যাচ্ছে, অন্যান্য যে এয়ারলাইন্সগুলো তাদের ফ্লিট এক্সপানশন করছে, তারপরে নাম্বার অফ ফ্লাইটস তারা বাড়াচ্ছে, কিন্তু বিমান বাংলাদেশ পিছিয়ে আছে। কেন তারা এয়ারক্রাফট সংকটে আছে? দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে এয়ারবাস এবং বোয়িংয়ের সঙ্গে আলোচনার সত্ত্বেও এখনও কোনো ধরনের আসলে ডিসিশনে পৌঁছাতে পারেনি। এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার কামরান সিদ্দিক। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আপনি লিখেছেন যে বিমান বাংলাদেশ এয়ারক্রাফট সংকটে, ফ্লিট সংকটে আছে, কেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিমানের গত বছর পর্যন্ত 21টা এয়ারক্রাফট ছিল এবং আপনি জানেন যে এটা বোয়িং ডোমিনেটেড, প্রায় 10-16টার মতো। তো এর মধ্যে আবার 2টা এয়ারক্রাফট হচ্ছে যে গত সেপ্টেম্বরে তারা হচ্ছে যে তাদের মেয়াদ শেষ হয়ে যায়, লিজে ছিল, লিজের মেয়াদ শেষ হয়েছে। তো এর মধ্যে এখন সেটা হয়ে গেছে 19টা। কিন্তু আমরা গত বছরে যেটা দেখেছি যে হজের মৌসুম যখন আসে তখন বিমান তার এই এক্সিস্টিং ক্যাপাসিটি দিয়ে তারা অপারেট করতে পারে না। তারা যেটা করতে হয়, অন্যান্য রেগুলার যে ফ্লাইট আছে সেখান থেকে কাট করে তাদেরকে ফ্লাইট অপারেশন করতে হচ্ছে। তার মানে তার চাহিদা আছে মার্কেটে, কিন্তু সে চাহিদাটা সংকুচন করে দিয়ে সে হচ্ছে যে হজ যেহেতু স্পেশালাইজ অপারেশন, সেটা একই সিচুয়েশন আমরা এবারও দেখতে পাচ্ছি। তারা কিন্তু রেগুলার করার চেষ্টা করেছিল, কিন্তু রেগুলার যে ডোমেস্টিকে বেশ কিছু ফ্লাইট কমানোর চিন্তা করছে, তারপরে ইন্টারন্যাশনালিও কিছু কমিয়ে দিয়ে হজটা হচ্ছে আগামী এপ্রিল থেকে শুরু হবে। তো এই ক্রাইসিসটা কেন? এটা শুধু আমরা দেখতে পাচ্ছি যে 2টা ভাবে তো এয়ারক্রাফট আপনি সোর্সিং করতে পারেন। একটা হচ্ছে আপনি সরাসরি যদি পারচেস করেন, বা হচ্ছে আপনি লিজে নিতে পারেন। কিন্তু 2 ক্ষেত্রেই বিমান পিছিয়ে আছে। ইমিডিয়েটলি হচ্ছে সবাই চেষ্টা করে যে আমরা লিজে নিয়ে আসবো, যদি দীর্ঘমেয়াদে হয়তো কেনার চুক্তি হলেও তো 5-6 বছর লেগে যায় পেতে। তো ইমিডিয়েটলি আমরা দেখতে পাচ্ছি যে তারা লিজেও আসলে পাচ্ছে না। এই পর্যন্ত 5বার তারা টেন্ডার আহ্বান করেছিল আমরা যতটুকু জানি গত বছর থেকে, কিন্তু কোনো গুড রেসপন্স পাওয়া যায়নি। এখানে কারণ হিসেবে উঠে এসেছে 2টা। একটা হচ্ছে যে এমনিতেও মানে লিজ দেওয়ার এয়ারক্রাফটেরও ক্রাইসিস আছে। আপনি জানেন যখন গ্লোবালি একটা সাপ্লাই চেইনের যে শর্টেজ, কোভিডের পরপরই, রাইট, বোয়িং এবং এয়ারক্রাফট যে প্রোডাক্টটা, তাদের যে পার্টস বা যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে বিমান তৈরিতে, সেটা তারা অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এই কোভিডের পরে, প্রি কোভিডে, আফটার কোভিডে এসে এটা কিন্তু নর্মাল হয় নাই। তো সেটা এই কারণে আপনি যখন নর্মাল আপনি নতুন এয়ারক্রাফট তৈরিটা তাদের কাছে স্লো হয়ে যায়। তো যখন লিজ কোত্থেকে আসে, লিজ যখন একটা কোম্পানি নতুন এয়ারক্রাফট কিনে তখন সে তার পুরনো এয়ারক্রাফটটা লিজে ছেড়ে দেয়। যেহেতু আপনি নতুন করে আপনি পাচ্ছেন না এয়ারক্রাফট, মানে তৈরি হচ্ছে কম প্রোডাকশন, আপনি লিজেও যাচ্ছেন না, অন্য এয়ারলাইন্সটা আসলে লিজ দিচ্ছে না। তো এই কারণে বিমান লিজেও পাচ্ছে না। আর বাট এটা শুধু বিমানের ক্রাইসিস না, লিজের ক্ষেত্রে আমাদের প্রাইভেট এয়ারলাইনগুলো বাড়াচ্ছে। যেমন ইউএস বাংলা এখন সবচেয়ে ইন টার্মস অফ নাম্বার অফ এয়ারক্রাফট, তাদের 25টা আছে। তারা 1-2টা করে পেয়েছে, যেমন লাস্ট একটা তারা এয়ারবাস নিয়ে আসলো, কিন্তু তারা বলছে যে তাদের এই স্টিল 3 থেকে 4টা এয়ারক্রাফট লাগবে, সেটা তারা চাহিদা মতো পাচ্ছে না। তো সাপ্লাই সাইডে যে একটা গ্যাপ, এটা একটা কারণ। কিন্তু বিমানের ক্ষেত্রে এক্সট্রা বার্ডেনটা কেন? আপনি বিমানের হচ্ছে যে প্রকিউরমেন্ট প্রসেসগুলা, এখানে বেশ আমলাতান্ত্রিক জটিলতা, একটু সময় নেয়, 6 মাস 1 বছর। এটা এই পর্যন্ত আমাদের ইনসাইডাররা বলছেন যে যারা লিজাররা এটা ওয়েট করতে চান না। তাদের যে রেভিনিউ, তারা কিন্তু প্রতিদিন এটা হিসাব করেন যে আমি একটা এয়ারক্রাফট নিলাম বা ফেলে রাখলাম, এটার একটা ফাইন্যান্সিয়াল যে এস্টিমেশন, সেখান থেকে ডে টু ডে হিসাব হয়। এই কারণে তারা এই বিমানের যে সার্বিক প্রসেস, যেটা প্রাইভেটের ক্ষেত্রে সমস্যা নেই, তারা হয়তো আপনি 1 সপ্তাহ 1 মাসের মধ্যে ডিসিশন নিয়ে নিচ্ছে। এটা একটা এক্সট্রা সমস্যা বিমানের ক্ষেত্রে। আর এর বাহিরে আর হচ্ছে বিমানের দেখলাম 2034 সালের মধ্যে, তারা 2024 সালে তাদের লং টার্ম প্ল্যান নিয়েছিল যে
26 রাইট। এয়ারক্রাফট তারা অ্যাড করবে, এখনকার 19 থেকে 47 টা এয়ারক্রাফট করবে। তো সেইটার কি আসলে 2024-এ নেওয়া প্ল্যান, হ্যাঁ, 25 শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কি তারা কোনো এগ্রিমেন্টে যেতে পেরেছে এটা কিনা? অ্যাকচুয়ালি এই প্ল্যানটা হচ্ছে তারা তাদের ক্যাপাসিটি কিনে ফেলবে, নিজস্ব এয়ারক্রাফট করবে। তো এই নিজস্ব এয়ারক্রাফটটা এখন পর্যন্ত আপনি জানেন যে এই যে টার্গেটটা অনেক দিন ধরে চিন্তা ছিল, 24 এটা অনুমোদন করছিল বোর্ড, কিন্তু এই চিন্তাটা প্রায় কোভিডের আগে, হ্যাঁ, আরো অনেক আগে নিয়েছিল। অনেক আগে থেকে প্ল্যান হচ্ছে। কিন্তু এই জন্যই তারা তখন থেকে দেখবেন যে এয়ারবাস এবং বোয়িং এর সাথে তাদের যে যোগাযোগ, এবং গত সরকারের সময় আমরা দেখেছি যে এয়ারবাসের সঙ্গে একটা এমওইউ হয় যে 10টা এয়ারবাস নেওয়া হবে, কিন্তু এটা যখন সরকার পরিবর্তন হয় এই প্রসেসটা ডিলে হয়ে গেছে এখন আর। বাট স্টিল তারা এনগেজমেন্টের মধ্যে আছে। এয়ারবাসও অনেকবার এখানে রিসেন্টলি ইউরোপিয়ান অ্যাম্বাসেডররা সবাই একসাথে তাদের ভয়েস রেজ করেছে কেন এয়ারবাস নিতে হবে, যেহেতু আমরা বোয়িং নেই, তাদের সাথে আমাদের একটা এনগেজমেন্ট আছে ইউরোপের সাথে। আবার এদিকে হচ্ছে বোয়িং এর সাথে হ্যাঁ। যে আমাদের জানেন যে ইউএস এর সাথে যে ট্রেড ডিল হয়েছে, তখন আমরা একটা নেগোসিয়েশনের পার্ট হিসেবে সরকার বলেছিল যে 25টা আমরা নিব, কিন্তু সেটা তারা মুখে মুখে বলেছে। তাদের মধ্যে যে কোনো চুক্তি হয়েছে এটা কিন্তু আমরা অফিসিয়ালি জানি না। বিমানও এখন পর্যন্ত এটা কোথাও ডিসক্লোজ করে নাই যে আমরা বরং শুনেছি ইন্টারনালি যে তারা 2টা প্রপোজালই স্টিল তারা রিভিউ করতেছে। আবার আপনি যদি চুক্তি করেও ফেলেন কারোর সাথে, আপনি তো একটা তারা সাপ্লাই দিতে তো মিনিমাম 5-6 বছর লাগে, বাট এখন যেহেতু গ্লোবাল একটা সংকট চলছে এটা আরো বেশি লাগবে। কেউ বলছে যে 37-এর আগে পারবে না, ইভেন এয়ারবাসও বলছে যে আমরা জিজ্ঞেস করেছিলাম 30-এর আগে পারবে, 30-এর মধ্যে তো কোনো সম্ভাবনা নাই, এটা তারাও অনেক পরে। তাইলে এখন এই অবস্থায় নতুন এয়ারক্রাফটের কোনো সম্ভাবনা দেখছি না। কিন্তু তারা যে এগ্রিমেন্টে যেতে পারলো না, এয়ারবাস এবং বোয়িং যেটাই আমরা কিনি না কেন, দুটোর সঙ্গে আমাদের এতদিন ধরে এটা নিয়ে একটা মানে টানাটানি চলছে। তো এটা কি শুধু ডিসিশন নেয়ার সক্ষমতার অভাবে কি তারা আসলে এটা করছে না, এখানে কি অন্য কোনো পলিটিক্স আছে? না, এটা একদম মানে বলা যাবে না যে মানে অবশ্যই এখানে সরকারের তরফ থেকে দুর্বলতা তো আছে, কারণ আমরা রেজিম চেঞ্জ হইলো, তারপরে হচ্ছে যে এখানে জিও পলিটিক্যাল ইস্যু আছে, মানে ট্রেড নেগোসিয়েশনটা না আসলে তো আমরা বুঝতামই না যে হঠাৎ করে 25টা বোয়িং এর কথা বলে ফেলছি। আবার এরপরে এখানে এয়ারবাসও বলছে যে তোমরা হচ্ছে আমাদের লার্জেস্ট, ইউরোপ হচ্ছে লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন রিজিয়ন হিসেবে, তাহলে তোমাদের কাছে আমাদের কাছে কিনতে হবে। এই যে দুই পক্ষের যে একটা প্রেশার, পলিটিক্যাল প্রেশার, যদিও তারা বলতে মানে রাজি। তারা দুই পক্ষ বলুক, কিন্তু আমাদেরও তো নিড আছে এটা কেনার Right, জন্য। right. এবং যখন গত সরকারের আমলে যখন এই এয়ারবাসের সঙ্গে তারা এমওইউ করলো, ওই সময় কিন্তু আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ ছিল। তখনও কিন্তু সরকার এটা নিয়ে এগ্রিমেন্ট করলো, অথচ এখন কিন্তু আমাদের ক্যাপাসিটি অনেক বেড়েছে, রিজার্ভ এখন আমাদের যেই পরিমাণ দরকার তার চেয়ে তো অনেক বেশি। রিজার্ভটাই এখানে ইম্পর্টেন্ট, কারণ তাদেরকে তো আসলে টাকা দিতে আমরা হবে। ডলারে পেমেন্ট করব। তো এর ফলে যে ডিসিশনটা ডিলে হওয়ার ফলে আমরা আসলে কি ধরনের অপরচুনিটি লস করছি এই বিমান বাংলাদেশ? অ্যাকচুয়ালি ধরেন আমাদের, আপনি শুরুতে বলেছেন যে আমাদের যে চাহিদাটা বাড়ছে, কারণ আমাদের মাইগ্রেন্ট লাস্ট 5 ইয়ার্সে প্রায় 5 মিলিয়ন ওয়ার্কার গিয়েছে। আবার 24-23-এর তুলনায় 7% ট্রাফিক বেড়েছে, ইন্টারন্যাশনাল ট্রাফিকের কথা বলছি। তো এই যে এবং আমাদের টোটাল যে ক্যাপাসিটি, আমাদের আমাদের বাংলাদেশের যে এয়ারলাইন এভিয়েশন ইন্ডাস্ট্রি অনলি 25% হচ্ছে বিমান ক্যারি করে, অ্যারাউন্ড, নট 24 পুরাটা না। তো এই যে 75% বা আরও বেশি হচ্ছে তারা বিদেশি এয়ারলাইনগুলো নিয়ে যাচ্ছে। তো আপনার যদি ক্যাপাসিটি থাকতো, আপনি তো এসব জায়গায় নতুন নতুন জায়গায় আপনি ফ্লিট এক্সপ্লোর করতে পারতেন, বা আপনি ইভেন আমরা বিমানও সৌদি যায়, ইউএস বাংলাও সৌদি যায়, মিডল ইস্টের সব রুটেই যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সেখানে কাতার এয়ারওয়েজ বা আমরা দেখতে পাচ্ছি এমিরাত বা সৌদিয়া যে পরিমাণ ফ্লাইট অপারেট করে সেই পরিমাণ হয়তো আমরা দিচ্ছি না। তাইলে এই যে এরা মেজরিটি আমাদের 85% ওরা নিয়ে যাচ্ছে, এখান থেকে আমি অপরচুনিটি লস করছি। আবার আপনি যে নতুন নতুন রুটে যাবেন, বিমান অনেক দিন ধরে বলছিল যে যদি ইউএসএ তারা অনুমোদন পায় না, ইউএসএ তাদের টার্গেট, ইউরোপের জার্মানি, ফ্র্যাঙ্কফুর্ট, তারপরে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার আরও ডেস্টিনেশন এক্সপ্লোর করা। ইন্ডিয়ার সাথে তো এখন যদিও স্লো, কিন্তু যখন নর্মাল হয়ে গেলে তো এটা অটোমেটিক আরও জাম্প করবে। তাহলে আপনি এই যে আপনার বিজনেস অপরচুনিটিটা আপনি ক্যাপচার করতে পারছেন না, সব হচ্ছে বিদেশিরা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিগ ইস্যু আর কি। অন্যদিকে আমরা তুলনা করলে ন্যাশনাল ক্যারিয়ার, যদি আমরা প্রাইভেট ক্যারিয়ার সাথে তুলনা করি, বিমান কত পুরনো একটা প্রতিষ্ঠান, সেটা তো এটার লিগাসি তো সেই পিআইএ থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে। তো স্বাধীনতার পরে আজকে 53 বছর পার হয়ে যাচ্ছে, এখন ইউএস বাংলা কিন্তু তাদেরকে ক্রস করে ফেলে, 25-এ চলে গেছে। এবং ইউএস বাংলা
এই যে মানে তারা আস্তে আস্তে কিন্তু লিজেই তাদের বেশিরভাগ এয়ারক্রাফট তবে 16টার আমরা মতো। দেখেছি যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই যে বিমানে আমরা কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট দেখিনি, বিশেষ করে রেজিম চেঞ্জের পর। রেজিম চেঞ্জের আগে আমরা বিমান নিয়ে অনেক ধরনের প্ল্যান ছিল, ফ্লিট বাড়ানো, কার সঙ্গে নেগোসিয়েশন ইত্যাদি নানা ধরনের প্ল্যান আমরা দেখেছি, কিন্তু গত 1.5 বছরে বিমানের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি না। মানে প্রফিটের জায়গা থেকে, রেভিনিউয়ের জায়গা থেকে, ফ্লাইট এক্সপেনশন বা এই ধরনের ডিসিশনগুলোকে ফাইনালাইজ করা কেন, সেখানে কি আসলে আমলাতান্ত্রিক জটিলতা আরো বেড়েছে? আসলে না, রেজিম চেঞ্জের পরে তো মেজর একটা ডিসিশন তারা নিয়েছে 25টা কিনবে, বাট এটা তাদের অনেকটা অ্যানাউন্সমেন্ট ছিল। এটা যে আমরা শুনি না, সব মুখে মুখে ছিল, মুখে মুখে বলতে আমাদের কাছে তাই মনে হচ্ছে এটা, কিন্তু এটা যে তাদের সাথে যে কোনো লিখিত বিমানের সাথে যে বোয়িং এর কোনো চুক্তি হয়েছে এরকম কোনো ঘোষণা আমরা জানি না। তাহলে এটা একটা বৈগ ডেভেলপমেন্ট, অবশ্যই 25টা নিয়ে নিবে, কিন্তু সেটা আসলে অফিসিয়ালি আমরা কোনো কার্যকারিতা দেখতে পাচ্ছি না। সেটা কবে থেকে আমরা ফার্স্ট এয়ারক্রাফটটা পাবো এটা পাচ্ছি না। আরেকটা বলতেছি, এখানে উপদেষ্টা শুরুর দিকে একজনই উপদেষ্টা ছিলেন, তিনি মারা যান, হাসান আরিফ। তারপরে বেশ কিছুদিন খালি ছিল, ফাঁকা ছিল এটা। তারপরে আবার একজন নতুন উপদেষ্টা এলেন, এখন বশির সাহেব। তো এটা একটা মানে এই যে যেহেতু এবং এই উপদেশটাই উনি আবার নিজেই আবার বিমানের চেয়ারম্যান, এটা নিয়ে বেশ এরপরও পজিশন ছিল, মিডিয়াগুলোতে রিপোর্টও হয়েছে। কিন্তু তারপরেও কেন বিমানের কোনো এত বড় পজিশনের লোক সেখানে চেয়ারম্যান থাকা সত্ত্বেও বিমানের আসলে কোনো না, এখানে development নেই? ইস্যুগুলো হচ্ছে, আমরা যদি শুধু আজকে ফোকাসটা এয়ারক্রাফট সংযোজনে রাখি, এখানে লিজটার ক্ষেত্রে তো বললাম প্রবলেম। এটা চাইলেও বিমান তো আর তাদের যে প্রকিউরমেন্ট পলিসি চেঞ্জ করবে এটা চায় সবাই, বলা হচ্ছে করুক, কিন্তু তারা এই সরকার এটা করবে কিনা। তারপরে হচ্ছে যে পারচেজিং এর তো সুযোগই নাই, তো মানে এই ইমিডিয়েট কেউ দিতে পারবে না। কিন্তু চাইলে তারা, আমার মনে হয় বোয়িং এবং এয়ারবাসের মধ্যে একটা কমপ্লিট ঘোষণা তারা দিতে পারতো, যেটা তারা ক্লিয়ার করা বা clear করা। আসলে কেন ডিসিশন তারা নিতে তাইলে এটা পারছে না। হয়তো আরো লং টার্ম 5-7 বছরের মধ্যে আমরা একটা ক্লিয়ার পিকচার পেতাম, কিন্তু এই ক্ষেত্রেও সরকার পিছিয়ে আছে। আমরা হয়তো সরকার পলিটিক্যাল গভর্নমেন্টের উপর হয়তো এটা ছেড়ে দিবে। মানে বিমানেরও কোনো ডেভেলপমেন্ট নাই, আপনার থার্ড টার্মিনালেরও কোনো ডেভেলপমেন্ট নেই, মানে আমাদের যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসলে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে না, পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আসলে বিমান যেহেতু আমাদের একটি ন্যাশনাল ক্যারিয়ার, আমাদের প্রাইড, সে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সারা পৃথিবীতে ক্যারি করে, তো সেটা সবার জন্যই আমাদের আসলে প্রাইড। তো এই প্রতিষ্ঠানটি সবসময়ই যেভাবে ধুকে চলেছে, এখনও চলছে, আমরা আসলে এটার কোনো পরিবর্তন দেখি না। এখানে শুধু চেয়ারে নতুন নতুন মানুষ আসে, কিন্তু এই অর্গানাইজেশনের বা প্রতিষ্ঠানটির কোনো আসলে ডেভেলপমেন্ট হয় না, যেটা আমরা আজকের রিপোর্টে দেখতে পেলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।